ভুড়ির পুরে কলা দিন আর দেখুন কি ম্যাজিক। মিনিটে কালো কুসকুসে ভুড়ি দুধের মতো ধবধবে সাদা হয়ে যাবে। কোন রকম গরম পানির ব্যবহার ছাড়াই ভুড়ি ধবধবে সাদা হয়ে যাবে মাত্র একটি কলা দিয়ে। ভুড়ির ব্যবসায়ী সকাল সকালে চুন দিয়ে যায়, সেই ক্ষেত্রে কি হয় গরুর ভুড়ি খেতে কিন্তু ভালো লাগে না, স্বাদ ও গন্ধ একেবারেই ঠিক থাকে না। স্বাদ ও গন্ধ ঠিক রেখে গরুর ভুড়ির পুরে কলা ঘষুন আর দেখুন গরুর ভুড়ি 1 মিনিটের মধ্যে ধবধবে সাদা হয়ে যাবে। চাপ দিলে মুহূর্তের মধ্যে ভুড়ির কালো অংশ উঠে ধবধবে সাদা হয়ে যাবে। এতে কি হবে, সাদার গন্ধ নষ্ট হয়ে যাবে না, ভুড়ি পরিষ্কার সময় যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা গন্ধ না বেরিয়ে একটু সুন্দর ঘ্রাণ বের হবে। অনেকে ভুড়ি নাড়াচাড়া করতে পারে না, তারাও ভুড়ি পরিষ্কার করতে পারবে আমার এই টিপসটি ফলো করলে। সকাল সকাল যে গরুর ভুড়ি নিয়ে আসতে হবে। বাজারে ব্যবসায়ীরা অনেক সময় চুন ব্যবহার করে, চুন ব্যবহার করার আগে গরুর ভুড়ি নিয়ে আসে। এইভাবে কলা ছিলে একটা কলা গরুর ভুড়ির সাথে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। একটু চাপ দিয়ে ধরে আমি ভুড়ির সাহায্যে এভাবে কলাটা, প্রচুর পরিমাণে আয়রন আছে, আয়রন থাকার কারণে ভুড়ির গায়ে মাখালে ভুড়ি ধবধবে সাদা হয়ে যাবে মুহূর্তের মধ্যে। কলা ভুড়ির গায়ে এভাবে ঘষে ঘষে মাখিয়ে দিতে হবে। ভুড়ির সমস্ত গায়ে যেন কলা মেখে যায় এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ভালোভাবে ভুড়ি পরিষ্কার হবে না। কলার খোসা সহ আমি এইভাবে ভুড়ির গায়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে দিচ্ছি। কলা মাখাতে হবে এমন ভাবে ভুড়ির গায়ে যে একটা আঠালো পদার্থ থাকে আর কলা মিশে ভুড়ির গায়ে যেন একটা ফেনা ফেনা ভাব আসে। সমস্ত কলাটা ভুড়ির গায়ে একদম খোসা সহ ভালোভাবে এভাবে চটকে চটকে মাখিয়ে দিতে হবে। মাখাতে মাখাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন নখে চাপ দিলে ভুড়ি কি সুন্দর একটুখানির মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। ভুড়িটা যখন কলার সাহায্যে ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন একটু ঘষে ঘষে লাগিয়ে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। স্টিলের একটা পাতিল দিয়ে 10 মিনিটের জন্য ভুড়িটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভুড়ির গায়ে কলার যে একটা কালো পদার্থ থাকে সেটা লেগে গেছে আর ভুড়ি থেকে আঠালো যে একটা বিজলে ভাব থাকে সেটা উঠে গিয়েছে। আমি প্রথমে হাত দিয়ে করছিলাম, নখের সাহায্যে একটু আলতো করে ধরলে উঠে যাচ্ছে। আর একটু তাড়াতাড়ি খুব সহজে পরিষ্কার করার জন্য এখানে আমি ছোট একটা চা চামচ নিয়েছি, চা চামচ দিয়ে আলতো করে চাপ দিচ্ছি আর ভুড়ি একে একে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। টান দিলেও খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটা আসলে গরম পানি ব্যবহার করা লাগবে না, গরম পানি দিলে অনেক সময় হাত পুড়ে যায়, হাতের চামড়া নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কি হয়, অনেকেই ভুড়ি পরিষ্কার করতে চায় না, তারা এভাবে একটা বা দুইটা কলার সাহায্যে ভুড়ি পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে। দিয়ে খুব সহজে দুধের মতো ধবধবে সাদা হয়ে গেছে গরুর ভুড়ি। এখন আমি আরেকটু প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব। ভুড়ির মধ্যে যে এক্সট্রা গন্ধটা থাকে সেই গন্ধটা কিভাবে দূর করবেন। গরুর ভুড়ি পরিষ্কার করে রান্না করার আগে গরুর ভুড়ি থেকে একটা এক্সট্রা ঘ্রাণ বের হবে। প্রথমে গরুর ভুড়িটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এটা আমি একটু বড় সাইজ করে কেটেছি, পরবর্তীতে জাল দিলে ছোট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি রুটি বানানোর যে আটা, সেই আটা এখানে 1 মুঠ পরিমাণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 স্লাইস লেবু। লেবু আর আটা দিলে কি হবে, ভিতর থেকে আর যে বিজলে পদার্থটা থাকে আটার সাথে মেখে সেটা একবারে বের হয়ে যাবে। এখন ভালোভাবে লেবু আর আটা চটকিয়ে নিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে আটা আর লেবু মাখানোর পর 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দেবো ভুড়ির গায়ে যে বিজলে পদার্থটা থাকে সেটা একেবারে নেই। এই সম্পূর্ণ অথেন্টিক উপায়ে আমি ভুড়িটা পরিষ্কার করেছি। এখানে কিন্তু আমি কোনো রকম কেমিক্যাল বা গরুর ভুড়ি পরিষ্কার করতে যে গরম পানি লাগে সেটা ব্যবহার করিনি। 5 থেকে 7 বার ভালোভাবে পানি পাল্টিয়ে ধুয়ে নেব, ভুড়ি থেকে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বের না হবে। আর এভাবেই ভুড়ি দিয়ে নিলে ভুড়ি রান্না করার আগে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। নিয়ম ফলো করে এই কোরবানি ঈদে সবাই ভুড়ি পরিষ্কার করে দেখবেন, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে গরুর ভুড়ি। চর্বি থেকে এক বিশেষ ধরনের ডালডা ও বাটা তৈরি হচ্ছে, যেটা বিক্রি করে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবেন। কম দামে চর্বি কিনে নিয়ে এসে বা কোরবানি ঈদে যে চর্বিটা হয় সেটা ফেলে না দিয়ে চর্বিটা গলিয়ে এখান থেকে কেজি কেজি মতো ডালডা তৈরি করে নিতে পারবেন, যেটা কিনতে আপনার বাজারে টাকা খরচ করতে হবে না। আর এই ডালডা দিয়ে যে দামি দামি কোম্পানির তৈরি করা হয়, যেটা আমরা চড়া দামে বাজার থেকে কিনি, এখন আর সেটা কিনে খেতে হবে না। সেটা আমি গরুর চর্বি নিয়ে নিয়েছি আর এই গরুর চর্বিটা আমি আগে ফেলে দিতাম বা আমার বাসার হেল্পিং হ্যান্ড যারা আছে তাদেরকে দিয়ে দিতাম। আমি যেদিন থেকে এই গোপন রেসিপিটা জানতে পেরেছি সেদিন থেকে আর কোনো দিন চর্বি ফেলেও দিই না, কাউকে দিয়ে দিই না। গরু চর্বি থেকে যদি এভাবে ডালডা তৈরি করে নেওয়া যায় আর সেই ডালডা থেকে যদি বাটারও তৈরি করা যায়, বাজার থেকে সবসময় চড়া দামে কিনে নিই। এখানে আমি গরুর চর্বিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর গরুর চর্বির ভিতরে যে একটা শক্ত গোটা গোটা থাকে সেটাও কিন্তু ফেলে দিয়ে ভালোভাবে 3-4 বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা চুলাইতে পাত্র বসিয়ে প্রথমে গরুর চর্বিটা দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলে এভাবে পানি ও চর্বিটা আস্তে আস্তে গলা শুরু করে দেবে। এই পর্যায়ে চুলার আঁচটা কখনোই হাই পর্যায়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে দিতে হবে। বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখবেন চর্বিটা আস্তে আস্তে গলা শুরু করেছে, পানিও ছেড়ে দিয়েছে। আর চর্বিটা যখন এভাবে গলে যাবে আমি অ্যাড করে দিয়েছি 4টা লবঙ্গ, একটা এলাচ, 2 টুকরা দারচিনি, তেজপাতা 2 টুকরা করে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়ার এই পর্যায়ে কিন্তু একটু উপর নিচ নাড়াচাড়া করে দিতে হবে, জানো সারা দিক দিয়ে চর্বিটা ভালোভাবে গলে যায় আর উপর নিচ হয়ে যায়। যদি উপর নিচ করে নাড়াচাড়া না দেওয়া যায় তাহলে নিচের দিকটা বেশি তেল বের হয়ে যাবে আর চর্বিটা ভালোভাবে তেল বের হবে না। এর জন্য একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। আর এরকম ফুটে যখন চর্বির কালারটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চর্বিটা কেমন ভাবে হয়ে গেছে, ভিতর থেকে কতটা তেল বের হয়ে আসছে চর্বি থেকে। চর্বিটা আমি ঠান্ডা করতে দিয়ে দেবো, কারণ আমি এই চর্বিটা ছাকনা দিয়ে ছেঁকে নেবো। ছাকনা দিয়ে ছেঁকে একটু রেস্টে রেখে দিলে দেখবেন সমস্ত তেল চর্বি থেকে বের হয়ে গেছে আর দেখেন কতটা স্বচ্ছ একটা তেল বের হয়েছে। আমি বিভিন্ন সাইজের বাটিতে তেলগুলো সেট করতে দেবো আর আমি যে বাটিতে সেট করতে দিয়েছিলাম সেটা
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 3 ঘন্টা পরে কতটা জমে গেছে আর কত সুন্দরভাবে ডালটা তৈরি হয়ে গেছে। আমি এখন ডালডাগুলো পিস পিস করে নিয়ে ডালটা থেকে আপনাদেরকে বাটার তৈরি করা দেখাবো, আর বাকি ডালডাগুলো আমি বক্সে রেখে দেবো সারা বছর সংরক্ষণ করার জন্য। আমি যে ডালটা তৈরি করেছিলাম তার থেকে 1 কাপ পরিমাণ ডালডা এখানে দিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। হাফ কাপ পরিমাণ তেলের অর্ধেকটা প্রথমে দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা সময় ব্লেন্ডার করে নিয়েছি। আর ব্লেন্ডার করে নেওয়ার এই পর্যায়ে একটু দানা দানা আছে, বাকি তেলটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। বাকি তেলটা অ্যাড করার পরে আমি 1 থেকে 1.5 মিনিট আবার ব্লেন্ডার করে নেবো। ব্লেন্ডার করার পরে দেখবেন সম্পূর্ণ কালারটা একেবারে পুরাই চেঞ্জ হয়ে গেছে। যদি চর্বি দিয়ে এরকম বাটার তৈরি করে নেওয়া যায় কম খরচে, তাহলে কেন চড়া দামে দোকান থেকে কিনতে হবে। এখন আপনাদেরকে আমি বাটারটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা মসৃণ একটা বাটার তৈরি হয়েছে। ডালডা দিয়েও যে এমন মজার বাটার ঘরেও তৈরি করে নেওয়া যায়, তাহলে কেন এত খরচ করে দোকান থেকে কিনতে হবে। ডালডাগুলো যেহেতু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব, তাই এভাবে বক্সের ভিতরে ভরে রেখেছি। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডালডা দিয়ে যদি পরোটা ভেজে খাওয়া যায়, সেইটা খেতে যে এত দারুণ মজা একটা ঘ্রাণ আসবে। ডালডা দিয়ে আলু ভাজি খিচুড়ি সবটা করলে কিন্তু আরো বেশি ভালো লাগবে, স্বাদ বেড়ে হয়ে যাবে আরো দ্বিগুণ। এখন আর চড়া দামে বাজার থেকে গরুর মাংস কিনে খেতে হবে না, বদলে গরুর চামড়া নিয়ে আসবেন আর এভাবে রেজার দিয়ে পরিষ্কার করে কেজি কেজি মাংস পেয়ে যাবেন। জিনিসপত্রের যে দাম বাজারে নুনান্তে পান্তা ফুরায়, তারা এভাবে গরুর চামড়ায় বাজার থেকে কিনে নিয়ে আসবেন আর একটু প্রসেস করলে কেজি কেজি মাংস পেয়ে যাবেন। চামড়া থেকে কিভাবে কেজি কেজি মাংস বের হচ্ছে সেটা জানার জন্য আমার বাসার নিচে তো সবাই ভিড় জমিয়েছে। গরুর চামড়া থেকে কিভাবে কেজি কেজি মাংস পাওয়া যায় সেই গোপন টিপসটাই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের গরুর চামড়া লাগবে। এটা হচ্ছে গরুর মাথার চামড়া, আমি বাজার থেকে নিয়ে এসেছি মাত্র 100 টাকা দিয়ে। এখন এটা থেকে আমি কেজি কেজি মাংস বের করে নেব। এটা এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি কালো গরুর চামড়া নিয়ে এসেছি, আপনারা যে কোনো গরুর চামড়া নিতে পারেন। আর এভাবে বেশ কিছুখানি বেকিং সোডা দিয়ে দিতে হবে, তারপরে উপর থেকে কিছুটা লেবু চিপা দিয়ে দিলে দেখবেন ফেনা ফেনা হয়ে উঠবে। আর এভাবে ফেনা ফেনা হয়ে উঠতেই হবে। ফেনা ফেনা যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত লেবু চিপা দিতে হবে। আর সমস্ত লোমের সাথে ভালোভাবে এভাবে চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে। চামড়া লোমের যে অংশটা আছে সেই দিকে একই রকম ভাবে দিয়ে দিতে হবে বেকিং সোডা আর লেবু। লেবু দেওয়ার পরে আর বেকিং সোডা দেওয়ার পরে যে ফেনা ফেনা উঠবে সেই অংশটা সমস্ত লোমের গায়ে চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা অবশ্যই এভাবে লেবু আর বেকিং সোডা দিয়ে রেখে দিতে হবে, তাহলে উপরে যে লোমটা থাকে সেটা একেবারে নরম হয়ে যাবে, পরবর্তীতে পরিষ্কার করতে বেশি সুবিধা হবে। আধা ঘন্টা পরে আমি এভাবে চটকিয়ে নিচ্ছি, সমস্ত জায়গায় যেন লেবু আর বেকিং সোডাটা লেগে যায়। তারপর বেশ কিছুক্ষণ পানি দিয়ে ওপাশ করে ধুয়ে নিতে হবে। আমি বেশ 4 থেকে 5 বার পানি দিয়ে ধুয়ে এভাবে জীবাণুমুক্ত করে নিয়েছি। প্রথমে চামড়াটা এভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে, তাহলে একদম চামড়া থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। দেখেন উপর ও নিচের অংশটা কিভাবে পরিষ্কার হয়ে গেছে। নিচের অংশটা এমন ভাবে ধবধবে হয়ে গেছে, নিচের অংশটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা গরুর চামড়া। এখন আমি রেজার দিয়ে উপরে যত লোম ছিল সেই লোমটা একটু একটু সময় নিয়ে চেঁচে নেবো। যেহেতু চামড়াটা কিছুক্ষণ বেকিং পাউডার লেবু দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম আর ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন উপরের লোমটা একেবারে নরম হয়ে গেছে। আর লোমটা পরিষ্কার করে নিলে পরবর্তীতে আমাদের আরো পরিষ্কার করতে সুবিধা হবে। আমার সাথে থেকে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন ভাবছেন গরুর চামড়া খাওয়া যায় কিনা, হ্যাঁ ইসলামে এটা জায়েজ আছে, গরুর চামড়া খাওয়া কিন্তু হালাল। এবার বাকি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চুলাইতে পাতিলে পানি দিয়ে দিয়েছি গরুর চামড়া দিয়ে, আর এক্সট্রা একটা ফ্লেভারের জন্য এখানে লেবু অ্যাড করে দিয়েছি, একটা লেবু স্লাইস করে দিয়েছি। আর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পরে আমি একটু এপাশ ওপাশ উল্টিয়ে আধা ঘন্টা মতো সিদ্ধ করে নিয়েছি। আধা ঘন্টা সিদ্ধ করে নিলে চামড়াটা দেখবেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হওয়ার পরে এই পর্যায়ে চামড়াটা কিন্তু বেশ খানিকটা ফুলে গেছে, আর মাংসর যে অংশটা সেটাও কিন্তু অনেকটা হয়ে গেছে। আর আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি বরফ কুচি আর পানি, ঠান্ডা পানির মধ্যে ঠিক এভাবে চামড়াটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু সিলতে সুবিধা হবে। আর এখানে আমি চামড়াটা একটা বডির সাথে পিস পিস করে কেটে নিচ্ছি। এভাবে পিস পিস করে কেটে নিলে আরো সুন্দরভাবে ছেলা যাবে। আর এভাবে বডির একটা সাইড থেকে আলতো করে ধরলে খুব সহজে লোমটা উঠে আসবে। এটা কিন্তু আসলে কোনো কঠিন কাজই না, একটু সময় করে আলতো করে ধরে চামড়াটা তুলে নিতে হবে। আর চামড়াটা তুলে নেওয়ার পরে যে হালকা লোমগুলো থাকবে 4 থেকে 5 বার ভালোভাবে ধুয়ে নিলে একবারে পরিষ্কার হয়ে যাবে। আর এটা থেকে যে এতগুলা মাংস বের হয়েছে অবাক করা কাণ্ড। সমস্তটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের কাছে রেসিপি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।